হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা স্টার্ট করতেছি তোমার হচ্ছে ভাই রাসায়নিক পরিবর্তনের একটা লেকচার। সো এটা হচ্ছে আমার ভাই ফেসবুক গ্রুপ, তুমি চাইলে এখানে জয়েন দিতে পারো। আমরা হচ্ছে এখানে আমাদের সব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। সো চলো আমরা তাহলে আজকে লেকচার স্টার্ট করি ভাই। আজকের লেকচারটা দেখার আগে আমি অবশ্যই তোমায় রিকমেন্ড করবো আগের লেকচারটা দেখে আসো ভাই, কারণ আগের লেকচার হচ্ছে আমরা প্রভাবকের অর্ধেক জিনিসপত্র পড়ে ফেলছি। আমরা হচ্ছে তোমার এর পর থেকে হচ্ছে স্টার্ট করবো। সো আচ্ছা, আমরা গতকালকে কি বলছিলাম দেখো তো, আমরা বলছিলাম যে প্রভাবক তোমার চার প্রকারের ছিল ভাই। ধনাত্মক প্রভাবক ছিল, ঋণাত্মক প্রভাবক ছিল, তারপরে তোমার একটা ছিল হচ্ছে যে ভাই আবিষ্ট প্রভাবক, এবং আরেকটা ছিল তোমার হচ্ছে ভাই স্বপ্রভাবক বা অটো প্রভাবক। সো হচ্ছে অলরেডি হচ্ছে গতকালকে লেকচারে আমরা ঋণাত্মক প্রভাবক এবং ধনাত্মক প্রভাবক নিয়ে ডিটেলস আলোচনা করে আসছি। তাহলে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, এটার নাম হচ্ছে প্রথমে হচ্ছে ভাই স্ব বা অটো প্রভাবক। তাহলে আমরা প্রথমে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে তোমার ভাই স্ব বা অটো প্রভাবক। স্ব বা অটো প্রভাবক। আচ্ছা, এই জিনিসটা কি ভাই? এই জিনিসটা কি, চলো আমরা একটু এর আলোচনা করার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি এটা। সো এই জিনিসটা বোঝার জন্য আমি হচ্ছে তোমাকে একটা রিয়াকশনের সাহায্য নিচ্ছি এখানে। সেই রিয়াকশনটা হচ্ছে ভাই পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস তোমার হচ্ছে ভাই H2SO4 প্লাস তোমার এখানে সাপোজ ধরো দেওয়া আছে হচ্ছে যে ভাই এই অক্সালিক অ্যাসিড, অর্থাৎ H2C2O4 দেওয়া আছে। এখন দেখো এই রিয়াকশনগুলোকে কিভাবে সলভ করতে হয়, এটা হচ্ছে আমরা যখন পরিমাণগত রসায়ন পড়বো তখন আমি তোমার টেকনিক দেখাই দিব ভাই। এটা দুনিয়ার সোজা সলভ করা এগুলা, কিন্তু জাস্ট আপাতত তুমি এখন বিক্রিয়াটা দেখো কিভাবে সলভ করতে হয়, বা কিভাবে মানে কত সংখ্যা বসাবা, কি উৎপন্ন হবে। এই রিয়াকশনগুলো হচ্ছে আমরা ভাই জারণ বিজারণ রিয়াকশন, তো এগুলো হচ্ছে আমরা যখন পরিমাণগত পড়বো তখন দেখবো। আমি প্রথমে বলে দিচ্ছি এটা হচ্ছে দুনিয়ার সোজা জিনিস ভাই, এটা সলভ করা। আমি তোমাকে এখন আপাতত বিক্রিয়াটা দেখিয়ে দিই, কিভাবে সলভ করতে হয় আমরা শিখবো হচ্ছে ভাই পরিমাণগততে গিয়ে। তো এখানে উৎপন্ন হবে তোমার হচ্ছে ফার্স্টে ভাই K2SO4, তারপরে তোমার এখানে তৈরি হবে MnSO4, তারপরে তোমার এখানে তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড, তারপর তোমার এখানে তৈরি হবে ভাই পানি। কিভাবে এগুলো হচ্ছে ভাই সব আমরা দেখবো ডিটেলসে পরিমাণগততে। আচ্ছা, আর এখানে সংখ্যাগুলোর মধ্যে এটার আগে 5 বসবে, তারপরে তোমার হচ্ছে এটার আগে 2 বসবে, তারপরে তোমার হচ্ছে যে এটার আগে 2 বসবে, এটার আগে তোমার হচ্ছে ভাই 10 বসবে, এটার আগে 8 বসবে। কেন এই সংখ্যাগুলো বসতেছে সব বলবো ভাই, এখন না, মানে পরিমাণগততে গিয়ে বলবো। ওকে, আশা করি এই রিয়াকশনটা এখানে বুঝতে পারছো ভাই। এটাই হচ্ছে আমার এখানে মেইন রিয়াকশন। তাহলে চলো আমরা হচ্ছে একটা কাজ করি, এই জিনিসগুলোকে একটু আমরা এই পাশে নিয়ে আসি। তাহলে আমরা এবং এই জিনিসটাকে চলো আর একটু এই পাশে আনি, তাহলে আমরা এবং আমরা চলো এই জিনিসগুলো তাহলে আমরা এদিকে নিয়ে যাই, নিতে পারবো? আচ্ছা, জাস্ট আগে কার্বন ডাইঅক্সাইডটা করে নিই, এটাকে আমরা এই সাইডে নিয়ে যাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার এখানে এই রিয়াকশনটা হচ্ছে এটা। ওকে, আচ্ছা এখানে দেখো তাহলে কাহিনী কি হয়। এখানে এখানে আমি যদি বলি তোমাকে একটু করে, আমাকে বলো এই যে ম্যাঙ্গানিজ সালফেট যেটা তৈরি হয়েছে ভাই, এই ম্যাঙ্গানিজ সালফেটের মধ্যে ম্যাঙ্গানিজের জারণ অবস্থা কি আছে? এই ম্যাঙ্গানিজ সালফেটের মধ্যে ম্যাঙ্গানিজের জারণ অবস্থা কি আছে? তখন তোমরা আমাকে উত্তর দিবা ভাই এটা Mn2+ আকারে আছে। ভাই এটা Mn2+ আকারে আছে। দেখো এই যে সালফেট 2- হয় না, তাহলে এখানে ম্যাঙ্গানিজ সালফেট হিসেবে আছে। তাহলে ম্যাঙ্গানিজ সালফেটের মধ্যে ম্যাঙ্গানিজের জারণ অবস্থা কি বলতো ভাই? Mn2+ আকারে আছে সেটা। এখন বেসিক্যালি এখানে কি হয় দেখো, প্রথমে তো তোমার এই 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 পুরো পার্টটুকু হচ্ছে বিক্রিয়কের পার্ট, রাইট? দেখো এই যে বাম পাশে যে পুরো পার্টটুকু আছে, এইখান থেকে স্টার্ট করে এতটুকু পার্ট হচ্ছে তোমার কিসের পার্ট বলো তো ভাই? বিক্রিয়কের পার্ট। এতটুকু পার্ট হচ্ছে তোমার ভাই বিক্রিয়কের পার্ট। আর আমরা সবাই জানি একদম স্টার্টিং এ বিক্রিয়কটা কি থাকে? ম্যাক্সিমাম থাকে। শুরুতে কিন্তু বিক্রিয়কটা ম্যাক্সিমাম থাকে। আর উৎপাদনটা শুরুতে কত থাকে? প্রায় 0 লেভেলের থাকে, কারণ প্রথমে তো কোনো উৎপন্নই হয় নাই। কিন্তু আস্তে আস্তে যখন বিক্রিয়াটা সংঘটিত হবে তখন কি হবে দেখো, তখন আস্তে আস্তে তোমার হচ্ছে ভাই বিক্রিয়ক কমতে থাকবে আর উৎপাদনটা তোমার বেশি বাড়তে থাকবে আস্তে আস্তে। তাহলে আমরা যদি দেখি এই যে এই জিনিসটা, এই জিনিসটা হচ্ছে আমার ভাই উৎপাদক। তাহলে এই পার্টটুকু হচ্ছে আমার ভাই উৎপাদক। এবং বিক্রিয়া যতক্ষণ চলতে থাকবে বেসিক্যালি দেখা যাবে তখন বিক্রিয়কটা কমতেছে এবং তোমার হচ্ছে ভাই উৎপাদনটা বাড়তেছে। তাহলে একসময় কি হবে দেখো জিনিসটা, বেসিক্যালি এখানে কি হয়, এখানে তোমার যখন বিক্রিয়াটা আগাইতে থাকে তখন যত বেশি ম্যাঙ্গানিজ সালফেট উৎপন্ন হবে দেখা যাবে কি বিক্রিয়াটা তাড়াতাড়ি ঘটতেছে আরো। আমি তোমাকে আবার পয়েন্টটা বুঝাই বলি। এখানে এখানে দেখা যায় কি বলতো, এই বিক্রিয়াটা ঘটার সময় যত বেশি ম্যাঙ্গানিজ সালফেট উৎপন্ন হচ্ছে, অর্থাৎ ম্যাঙ্গানিজ আয়ন যত বেশি উৎপন্ন হবে দেখা যাবে যে তোমার বিক্রিয়াটা তত বেশি ফাস্ট হচ্ছে। তাহলে জিনিসটা কিরকম আমি তোমাকে বলি। ধরো প্রথমে একদম বিক্রিয়ক হচ্ছে তোমার একদম ম্যাক্সিমাম আছে, একদম শুরুতে কোনো উৎপাদ উৎপন্ন হয় নাই, তখন বিক্রিয়াটা একটু যখন উৎপাদে কনভার্ট হচ্ছে তখন এটা স্লো ভাবে হচ্ছে। কিন্তু যখনই তোমার হচ্ছে ভাই ম্যাঙ্গানিজ আয়ন উৎপন্ন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক তখনই দেখা যাচ্ছে বিক্রিয়াটা তত ফাস্ট হচ্ছে। তাহলে যত বেশি ম্যাঙ্গানিজ আয়ন উৎপন্ন হবে দেখা যাচ্ছে তখন তত বেশি তোমার হচ্ছে রিয়াকশনটা ফাস্ট হচ্ছে। তাহলে এই রিয়াকশনটাকে ফাস্ট করার জন্য দায়ী কে? এই রিয়াকশনটাকে ফাস্ট করার জন্য দায়ী কিন্তু এই ম্যাঙ্গানিজ
আয়নটা। তাহলে ম্যাঙ্গানিজ আয়নটা কিন্তু এই বিক্রিয়ারই একটা অংশ। খেয়াল করে দেখো, ম্যাঙ্গানিজ আয়ন কিন্তু এই বিক্রিয়ারই একটা অংশ, উৎপাদক হিসেবে কাজ করতেছে। আর সে যখনই উৎপন্ন হচ্ছে, সে কি করতেছে, তার এই বিক্রিয়াটাকে ফাস্ট করতেছে, অর্থাৎ এই বিক্রিয়াটাকে সে প্রভাবিত করতেছে। এই জন্য এই ম্যাঙ্গানিজটাকে তখন বলা হবে এজন্য স্ব বা অটোপ্রভাবক। তুমি কিন্তু বাইরে থেকে কোনো প্রভাবক অ্যাড করো নাই, তুমি কিন্তু যারা উৎপন্ন হয়েছে সেই প্রভাবক হিসেবে কাজ করতেছে। এই জন্য এটাকে বলা হচ্ছে কি বলতো, স্ব বা অটোপ্রভাবক। তাহলে তো আমরা একটা রিয়াকশনের মাধ্যমে বুঝলাম। যদি আমরা এখন একটা সংজ্ঞা লিখতে চাই, তাহলে সংজ্ঞাটা কি হবে স্ব বা অটোপ্রভাবকের? আমরা লিখবো এরকম: কোনো রাসায়নিক বিক্রিয়ায়, কোনো রাসায়নিক কোনো রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থের, কোনো রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থের একটি যদি নিজেই প্রভাবকের ধর্মসম্পন্ন হয়, সম্পন্ন হয় এবং তা নিজেই ওই বিক্রিয়ার হারকে বৃদ্ধি করে, তবে তাকে স্বপ্রভাবক বা অটোপ্রভাবক বলে। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম ভাই? আমরা এখান থেকে শিখলাম যে যদি কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থগুলো উৎপন্ন হচ্ছে, তাদের মধ্যে কেউ একজন যদি প্রভাবকের ধর্ম সম্পন্ন হয়। আচ্ছা, প্রভাবকের ধর্ম সম্পন্ন বলতে কি বোঝাচ্ছে? প্রভাবকের ধর্ম আমরা গতকালকেই পড়ে আসছিলাম ভাই। তো প্রভাবকের একটা ধর্ম কি ছিল? সে হচ্ছে তোমার বিক্রিয়াটাকে কি করবে ভাই? প্রভাবিত করবে। তাহলে কোনো একটা উৎপন্ন পদার্থ যদি তোমার এই বিক্রিয়াটাকে যদি প্রভাবিত করে, যেমন এখানে ম্যাঙ্গানিজটা কি করতেছিল, ম্যাঙ্গানিজের বিক্রিয়ার হারটাকে বাড়াই দিচ্ছিল। যত বেশি ম্যাঙ্গানিজ তৈরি হচ্ছে, দেখা যাচ্ছে বিক্রিয়াটা তত বেশি ফাস্ট হচ্ছে। মানে জিনিসটা হচ্ছে যে দেখো, একদম ধরো তখন বিক্রিয়াটা যখন একদম স্টার্টিং এ, তখন তো কোনো উৎপন্ন হয় নাই, তখন বিক্রিয়ক ছিল ম্যাক্সিমাম, তখন দেখা যাচ্ছে বিক্রিয়াটা একটু স্লো হচ্ছে। কিন্তু যখনই ম্যাঙ্গানিজ উৎপন্ন হয়, স্টার্ট করছে, দেখা যাচ্ছে বিক্রিয়ার বেগ হুড় করে বাড়তেছে। সো এই জন্যই বলা হচ্ছে তোমার এই বিক্রিয়ার বেগটাকে প্রভাবিত করতেছে কে? ম্যাঙ্গানিজ আয়নটা। বাইরে থেকে কিন্তু কেউ প্রভাবিত করতেছে না, তাহলে নিজেই নিজের বিক্রিয়াকে প্রভাবিত করতেছে। তাই এখানে ম্যাঙ্গানিজ আয়নটাকে বলা হবে স্বপ্রভাবক বা অটোপ্রভাবক। আশা করি ভাই এই টপিকটা এখানে ক্লিয়ার হয়েছে। চলো আমরা তাহলে নেক্সট যে প্রকারভেদটা আছে, লাস্ট যে প্রকারভেদ আবিষ্ট প্রভাবক, এটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। আবিষ্ট প্রভাবক এটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। আবিষ্ট প্রভাবক জিনিসটা কি ভাই? দুনিয়ার ইজি জিনিস, চলো ভাই আমরা দেখে আসো। খেয়াল করে দেখো, আমি একটা তোমাকে রিয়াকশন দিয়ে বুঝাই আবিষ্ট প্রভাবকের ব্যাপারটা। আমরা যদি এখানে সোডিয়াম সালফাইডকে নিই, সোডিয়াম সালফাইডের সংকেত কি? Na2SO3, সোডিয়াম সালফাইড। একটা হচ্ছে ভাই সোডিয়াম সালফেট, সালফেট মানে হচ্ছে SO4, আর সালফাইড মানে হচ্ছে তোমার SO3। তাহলে এরপরে তাহলে এই যে যৌগটা নিলাম আমরা, এই যৌগটার নাম কি তাহলে ভাই? সোডিয়াম সালফাইড। আমি একটু লিখে দিই, কারণ আমরা অনেক আমার মিস্টেক করতে পারো। সো এই যৌগটার নাম হচ্ছে তোমার ভাই সোডিয়াম সালফাইড। ওকে, আচ্ছা, এখন তুমি যদি সোডিয়াম সালফাইডকে যদি ভাই অক্সিজেনের সাথে রিয়াকশন করাও, তাহলে দেখা যাবে তোমার তৈরি হবে সেই ক্ষেত্রে সোডিয়াম সালফেট Na2SO4। তাহলে আমরা যদি সোডিয়াম সালফেটকে যদি ভাই অক্সিজেনের সাথে রিয়াকশন করাই, তাহলে আমার এখানে কি তৈরি হবে? Na2SO4 তৈরি হবে। আমি সমতা করতে চাইলে আমার কি করা লাগবে? সমতা করার জন্য হচ্ছে আমার এখানে একটা 2 দেওয়া লাগবে, এবং হচ্ছে আমার এখানে একটা 2 দেওয়া লাগবে। তাহলে আমরা যেটা করলাম, সোডিয়াম সালফাইডকে যদি আমি অক্সিজেনের সাথে রিয়াকশন করাই, তাহলে এখানে আমার কি তৈরি হচ্ছে ভাই? সোডিয়াম সালফেট তৈরি হচ্ছে। তাহলে এটা আমার একটা রিয়াকশন গেল। দেন আমরা আরেকটা রিয়াকশন লক্ষ্য করে দেখি। এখানে আমরা আরেকটা পদার্থকে নিচ্ছি, সোডিয়াম আর্সেনাইড বলে এটাকে, Na3ASO3। তাহলে Na3ASO3 যেটাকে আমরা কি বলি বলতো? সোডিয়াম আর্সেনাইড বলি। এটাকে যদি আমরা অক্সিজেনের সাথে রিয়াকশন করাই, দেখা যাবে এখানে কোনো বিক্রিয়া হবে না, অর্থাৎ নো রিয়াকশন। তাহলে আমরা এখানে কি করলাম ভাই? এই যে পদার্থটা আছে, এটার নাম কি ভাই? এটার নাম হচ্ছে তোমার সোডিয়াম আর্সেনাইড। তাহলে এই পদার্থের নাম হচ্ছে আমাদের ভাই সোডিয়াম আর্সেনাইড। তাহলে আমরা যখনই সোডিয়াম আর্সেনাইডের সাথে অক্সিজেনের রিয়াকশন করালাম, তখন সেখানে কোনো কি ঘটলো না? বিক্রিয়া ঘটলো না। তার মানে একটা জিনিস দেখো, ইন্ডিভিজুয়ালি কিন্তু সোডিয়াম সালফাইডের সাথে অক্সিজেনের বিক্রিয়া করে সোডিয়াম সালফেট তৈরি হয়েছে,
কিন্তু ইন্ডিভিজুয়ালি সোডিয়াম আর্সেনাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কোনো বিক্রিয়াই করতে পারে না, এখানে নো রিয়াকশন হয়েছে, বিভিন্ন কারণে নো রিয়াকশন হয়। তো কারণটা তোমার জানার দরকার নেই, কারণ তুমি জাস্ট এতটুকু জানলে চলবে যে সোডিয়াম আর্সেনাইড যদি ইন্ডিভিজুয়াল যদি অক্সিজেনের সাথে রিয়াকশন করে তখন আসলে নো রিয়াকশন হয়, মানে কোনো বিক্রিয়া এদের মধ্যে হয় না। কিন্তু এখন দেখো, এখন যদি তুমি কোনো কারণে সাপোজ ধরো তোমার একটা পাত্রের মধ্যে সোডিয়াম আর্সেনাইড আছে, অর্থাৎ Na3ASO3 আছে, আর অক্সিজেন আছে, রেখে দিছো, আজীবন রেখে দিলে এদের মধ্যে কোনো রিয়াকশন হবে না। কিন্তু ভাই যদি কোনো কারণে এখানে তুমি সোডিয়াম সালফাইড যুক্ত করে দাও, যদি তুমি কোনো কারণে এখানে কি যুক্ত করে দাও, সোডিয়াম সালফাইড যুক্ত করে দাও, তখন দেখা যাবে এখানে রিয়াকশন হচ্ছে। তখন এখানে দেখা যাবে তাহলে রিয়াকশন হয়ে Na2SO4 এবং তোমার হচ্ছে ভাই তৈরি হবে Na3ASO4। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, ব্যাপারটা হচ্ছে যে সোডিয়াম আর্সেনাইড সেটা কিন্তু অক্সিজেনের সাথে রিয়াকশন করতো না, আর কিন্তু তোমার যখনই এখানে তুমি এক্সট্রা করে কি যুক্ত করছো, সোডিয়াম সালফাইড হচ্ছে এই পাত্রের মধ্যে যুক্ত করে দিছো, তখনই কি করে ফেলছে, এখানে এটা রিয়াকশন করে ফেলছে। তার মানে আমি কি এটা বলতে পারি যে নর্মালি হচ্ছে যে ভাই এই দুইটা বিক্রিয়া করতো না, কিন্তু সোডিয়াম সালফাইডের উপস্থিতিতে এরা বিক্রিয়া করে ফেলছে। সেই জন্য সোডিয়াম সালফাইডকে তখন আমরা কি বলবো, আবিষ্ট প্রভাবক। কারণ কেন আবিষ্ট প্রভাবক, কারণ এর প্রভাবে হচ্ছে যে এরা বিক্রিয়া করছে। তো আবিষ্ট জিনিসটা তো আমরা সবাই আগে থেকে জানি। আবিষ্ট জিনিসটা কি ছিল বলতো, মানে আমরা বলি না আবিষ্ট চার্জ বা আবেশ বলতাম যেগুলাকে, সেটা কি আগে থেকে কোনো কিছু ছিল না। যেমন দেখো এখানে আমি তোমাকে বুঝাই বলি, জিনিসটা হচ্ছে এরকম ছিল, আবিষ্টের ব্যাপারটা দেখো কিরকম ছিল। যে ধরো এখানে তোমার হচ্ছে একটা বস্তু আছে, আবার ধরো এখানে হচ্ছে আরেকটা বস্তু আছে। এখন এখানে ব্যাপারটা কি ছিল দেখো তো, তোমার এখানে ধরো এই বস্তুটা পজিটিভ চার্জে চার্জিত, অর্থাৎ এই বস্তুটাতে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জ বেশি আছে। আর এই বস্তুটাতে যতটা পজিটিভ আছে ঠিক ততটাই নেগেটিভ আছে। যখনই তুমি এই বস্তুটাকে যখন এখানে আনতা, কাছে আনতা, তখন এখানে কি হইতো ভাই, তখন দেখো এটার মধ্যে তো অলরেডি পজিটিভ চার্জ আছে প্রথমটার মধ্যে, আর পরেরটার মধ্যে দেখো কি হইতো, এটা কাছাকাছি আনলে, যখন আমরা কাছাকাছি আনতাম তখন কি হইতো দেখো, তখন হয়তো কি তোমার এখানে ভাই এইটার মধ্যে তো পজিটিভ চার্জ আগে থেকে আছে ছড়াই ছিটায়, তখন দেখা যেত এই যে সেকেন্ড বস্তুর নেগেটিভ চার্জগুলো একদিকে চলে আসতো, পজিটিভ চার্জগুলো আরেক দিকে চলে যাইতো। ফলে এই অংশটাকে তুমি আংশিক নেগেটিভ বলতে পারতা, এই অংশটাকে তুমি আংশিক পজিটিভ বলতে পারতা। কেন দেখো, কারণ যখনই তুমি পজিটিভ চার্জের বস্তুটাকে এইটার কাছে নিয়ে আসছো, তখন এই যে নেগেটিভ চার্জগুলো এটা আকর্ষণ অনুভব করে এই পাশে চলে আসবে, আর পজিটিভগুলোকে তুমি বিকর্ষণ করে দূরে ঠেলে দিবে। সো ফলে আগে দেখো, আগে কিন্তু সবগুলো সমানভাবে ছড়াই ছিটাই ছিল, তাই কিন্তু তুমি কোনো দিকে পজিটিভ কোনো দিকে নেগেটিভ বলতে পারতা না। কিন্তু এখন দেখো নেগেটিভগুলো একটা পোর্শনে চলে আসছে, খেয়াল করে দেখো এখানে নেগেটিভগুলো কিন্তু একটা পোর্শনে চলে আসছে এই অংশটাতে। এটাকে তুমি আংশিক নেগেটিভ বলতে পারো, এটাকে তুমি আংশিক পজিটিভ বলতে পারো। তো এটাকে তুমি কি বলতে ভাই, আবেশ বলতা। আবেশ মানে কি দেখো, এই প্রথম বস্তুটার মধ্যে কোনো হচ্ছে যে ভাই তোমার কি ছিল না, আগে থেকে কোনো মানে কোনো দিকে এমন ভাবে বলতে পারতা না যে পজিটিভ চার্জ আছে বা নেগেটিভ চার্জ আছে, কারণ এখানে পজিটিভ আর নেগেটিভ গুলো ছড়াই ছিটে থাকতো। কিন্তু যখনই তুমি এই বস্তুটাকে যখনই এটার কাছে নিয়ে আসছো সেকেন্ড বস্তুটার, তখন নেগেটিভ গুলো এক পাশে চলে আসছে, পজিটিভ গুলো আরেক দিকে চলে গেছে। অর্থাৎ এক পাশে হচ্ছে যে নেগেটিভ চার্জ সৃষ্টি হয়েছে, এক পাশে পজিটিভ চার্জ সৃষ্টি হয়েছে। তাহলে আগে কিন্তু এই নেগেটিভ পজিটিভ ব্যাপারটা ছিল না। তাহলে এই প্রসিডিউরটাকে বলা হয় তোমার হচ্ছে ভাই আবেশ। এবং এ হচ্ছে কি হচ্ছে বলো, এর কারণে তোমার কি করছে বলো তো, এরকম ঘটনা করছে না, তাই একে বলা হয় এ হচ্ছে আবিষ্ট করতে সাহায্য করছে। সো বেসিক্যালি এখানে এই ঘটনাটা এখানেই ঘটছে। দেখো এরা দুজন রিয়াকশন করতো না, কিন্তু এর উপস্থিতিতে মানে একে আনার ফলে এরা কি করছে, রিয়াকশন করছে। অর্থাৎ আমি বলতে পারি এখানে একটা আবেশ ঘটছে। তাহলে এটা হচ্ছে যে আবেশটা ঘটাইছে কে, এ, তাই এটাকে বলা হচ্ছে জন্য আবিষ্ট প্রভাবক। ওকে, যে আবেশ ঘটে তাকে বলে আবিষ্ট, মানে সে আবিষ্ট করছে। যেমন এখানে যে নেগেটিভ আর পজিটিভ তৈরি হয়েছে, এই নেগেটিভ পজিটিভ কে তৈরি করছে, এই বড় চার্জটা, মানে এই বাম পাশেরটা। তাহলে এ হচ্ছে যে বেসিক্যালি এই আবেশের ঘটনাটা ঘটাইছে। অর্থাৎ এই হচ্ছে যে এই যে প্রথম যে বস্তুটা আছে, এ হচ্ছে এই সেকেন্ড বস্তুটাকে আবিষ্ট করছে। ওকে, এভাবে আমরা মনে রাখতে পারি। তাহলে এই যে প্রভাবকটা, তাহলে এই প্রভাবকটার নাম কি বলো তাহলে ভাই, তোমার আবিষ্ট প্রভাবক। আমরা তাহলে একটা জেনারেল এক্সাম্পল দেখতে পারি চারে। কিভাবে জেনারেল এক্সাম্পল দেখতে পারি দেখো, কিভাবে জেনারেল এক্সাম্পল দেখতে পারি দেখো। ধরো তোমার এখানে ভাই এ নামের একটা বিক্রিয়ক আছে, আর হচ্ছে বি নামের একটা বিক্রিয়ক আছে। ধরো এরা উৎপন্ন হয়ে সি তৈরি করে। তো আরেকটা তোমার ডি বিক্রিয়ক আছে, এটা তোমার বি এর সাথে বিক্রিয়া করে কোনো রিয়াকশন দেয় না, নো রিয়াকশন। কিন্তু যখনই তুমি হচ্ছে ভাই ওই ডি এবং বি এর সাথে একে নিয়ে আসো, তখন ধর এখানে তোমার হচ্ছে ভাই ই এবং এফ তৈরি হয়। তাহলে বেসিক্যালি এই ডি এবং বি কিন্তু কোনো রিয়াকশন করতেছিল না, কিন্তু যেই মুহূর্তে তুমি একে নিয়ে আসছো সেই মুহূর্তে ডি এবং বি রিয়াকশন করে ফেলছে। তখন তাহলে তুমি একে কি বলতে পারো, একে তাহলে তুমি তখন সেই ক্ষেত্রে বলতে পারো আবিষ্ট প্রভাবক।
এই ক্ষেত্রে তাহলে বলতে পারো আবিষ্ট প্রভাবক, কারণ এর উপস্থিতিতে বাকি দুইটা রিয়াকশন করছে, নর্মালি তারা ইন্ডিভিজুয়ালি রিয়াকশন করতো না। তাহলে আমরা এখানে তাহলে সংজ্ঞাটা কি বলতে পারি, আমরা তাহলে এখানে বলতে পারি যে কোন একটা রিয়াকশনের মধ্যে কোন একটা বিশেষ বিক্রিয়কের প্রভাবে, যেমন এই বিক্রিয়কটার প্রভাবে অপর বিক্রিয়কটা যদি, মানে এই বিক্রিয়কটা যদি তৃতীয় বিক্রিয়কের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে, কিন্তু তাদেরকে যখন আলাদাভাবে রাখা হয় বা আলাদাভাবে বিক্রিয়াকরণ হয়, তখন যদি তাদের মধ্যে কোনো বিক্রিয়া না ঘটে, তখন ওই বিক্রিয়কটিকে, মানে যে প্রথমে যে বিক্রিয়কটার উপস্থিতিতে করছে ওই বিক্রিয়কটিকে আমরা তাহলে কি বলবো, আবিষ্ট প্রভাবক বলবো। তো আশা করি এই পয়েন্টগুলো ক্লিয়ার হয়েছে ভাই। চলো আমি তোমাকে সংজ্ঞাটা লিখে দিই। তাহলে আমরা বলবো এরকম, কোনো বিক্রিয়ার বিশেষ একটি বিক্রিয়কের প্রভাবে যদি বিশেষ একটি বিক্রিয়কের প্রভাবে যদি অপর বিক্রিয়কটি তাহলে দেখো এতটুকু পর্যন্ত কি বলছে, যে এই বিশেষ বিক্রিয়কের উপস্থিতিতে যদি অপর বিক্রিয়কটি তৃতীয় বিক্রিয়কের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে, তৃতীয় বিক্রিয়কের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কিন্তু আমরা বলতে পারি অথচ তাদেরকে যদি আলাদা করে বিক্রিয়া করানো হতো, তবে তাদের মধ্যে কোনো বিক্রিয়া সংঘটিত হতো না, সংগঠিত হতো না। তখন ওই বিশেষ বিক্রিয়কটিকে, মানে প্রথমে যে বিক্রিয়কের উপস্থিতিতে তোমার হচ্ছে ভাই বিক্রিয়াটা করছে, তাহলে তখন ওই বিশেষ বিক্রিয়কটিকে আবিষ্ট প্রভাবক বলে। আবিষ্ট প্রভাবক মানে কি, তাহলে যার উপস্থিতিতে বাকিরা বিক্রিয়া করে সেটা হচ্ছে আবিষ্ট প্রভাবক। কারণ তোমাকে পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করতে পারে যে কোনটা আবিষ্ট প্রভাবক, তাহলে মনে রাখবা যার উপস্থিতিতে বিক্রিয়াটা সম্পাদিত হয় সে হচ্ছে তোমার আবিষ্ট প্রভাবক। ওকে, এই জিনিসটা একটু মনে রাখবে এখানে, কারণ এটা মাঝে মাঝে এমসিকিউতে জিজ্ঞেস করে। আচ্ছা, নেক্সট চলো আমরা যাই এরপরের টপিক হচ্ছে আমরা দুইটা পয়েন্ট শিখতে হবে আমাদের এখানে আরো। একটার নাম হচ্ছে ভাই তোমার প্রভাবক সহায়ক। ভাই প্রভাবক সহায়ক জিনিসটা কি আবার, চলো দেখে আসো। একটা জিনিস তাহলে আমাদের শিখতে হবে ভাই, প্রভাবক সহায়ক মানে হচ্ছে ভাই যারা হচ্ছে তোমার প্রভাবককে কি করে বলো তো ভাই, সহায়তা করে। অর্থাৎ প্রভাবককে সহায়তা করা মানে কি, যে ওরা যদি চারপাশে থাকে তাহলে প্রভাবকটা খুব ভালোভাবে কাজ করে, অর্থাৎ প্রভাবকের প্রভাবন ক্ষমতাটাকে বাড়াই দেয়। তাহলে তাদেরকে আমরা কি বলতে পারি, প্রভাবক সহায়ক বলতে পারি। তাহলে আমরা লিখবো এরকম, যারা প্রভাবককে সহায়তা করে, অর্থাৎ প্রভাবকের প্রভাবন ক্ষমতা বাড়িয়ে দেয়, তাদেরকে প্রভাবক সহায়ক বলে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি ভাই, প্রভাবক সহায়ক জিনিসটা কি, যারা প্রভাবককে হচ্ছে ভাই সহায়তা করে, অর্থাৎ প্রভাবকের কি করতেছে ভাই, তোমার প্রভাবন ক্ষমতাটাকে বাড়াই দেয়। মানে ওরা যদি চারপাশে থাকে তাহলে প্রভাবকটা খুব ভালোভাবে কাজ করে, তখন সেটাকে আসলে বেসিক্যালি বলা হয় কি বলতো, প্রভাবক সহায়ক। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরো এখানে আমরা একটা এক্সাম্পল দিই, ধরো তোমার কাছে এখানে নাইট্রোজেন আছে, তারপর তোমার কাছে হচ্ছে যে ভাই ধরো সাপোজ হচ্ছে ভাই
3 মোল হাইড্রোজেন আছে। তো এদেরকে ধরো তুমি হচ্ছে ভাই বিক্রিয়া করাবা, এবং বিক্রিয়া করে তোমার এখানে কি তৈরি হবে ভাই? 2 মোল অ্যামোনিয়া তৈরি হবে। এটা তো আমরা সবাই জানি। এরা বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া তৈরি করবে। আর এখানে আমরা প্রভাবক হিসেবে নর্মালি আয়রনকে ইউজ করি। এখন এই আয়রনের চারপাশে যদি তুমি মোলিবডেনাম, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড বা বিভিন্ন ক্ষার ধাতুর অক্সাইড রাখো, তাহলে এই বিক্রিয়াটা আরো বেশি তাড়াতাড়ি সম্পাদিত হবে। অর্থাৎ ওরা কি করে, এই আয়রন যে প্রভাবক আছে এটাকে সহায়তা করতেছে। তাহলে একটু মনে রাখতে হবে আমাদের, এইখানে যদি তোমার মোলিবডেনাম, তারপরে তোমার হচ্ছে ভাই অ্যালুমিনিয়াম অক্সাইড, তারপরে তোমার হচ্ছে ভাই যদি ক্ষার ধাতুর অক্সাইড যদি থাকে, তাহলে তোমার হচ্ছে ভাই এরা হইতেছে ওই আয়রনটাকে সহায়তা করবে, যেটা মেন প্রভাবক, এবং এদেরকে জন্য বলা হয় কি বলতো, তোমার প্রভাবক সহায়ক বলা হয়। তাহলে এদেরকে আমরা জন্য বলবো তোমার প্রভাবক সহায়ক। তাহলে কোয়েশ্চেন আসবে তোমাকে, নিচের কোনটি প্রভাবক সহায়ক? সো এটা একটু মুখস্থ রাখতে হবে, প্রভাবক সহায়ক। আচ্ছা, তাহলে এটা এখানে দেখো, তাহলে এখানে আমি তোমাকে একটু করে বর্ণনা করি। এই যে আয়রন যেটা, এটা হইতেছে আমার মেইন প্রভাবক, এটা হইতেছে আমার এখানে মেইন প্রভাবক, এবং এই প্রভাবককে সহায়তা করতেছে কারা? এরা, এই যে এরা। এই জন্য এদিকে বলা হচ্ছে কি বলতো, প্রভাবক সহায়ক বলা হচ্ছে। ওকে, আশা করি জিনিসটা এখানে আমরা বুঝতে পারছি। এরপর আরেকটা আছে ভাই তোমার প্রভাবক বিষ। প্রভাবক বিষ, তাহলে একটা হচ্ছে প্রভাবক সহায়ক গেল, একটা হচ্ছে আছে তোমার হচ্ছে ভাই প্রভাবক বিষ। ভাই প্রভাবক বিষ জিনিসটা কি বুঝতেই পারতেছো? প্রভাবক সহায়ক মানে হচ্ছে যারা তোমার হচ্ছে ভাই প্রভাবককে সহায়তা করবে, আর প্রভাবক বিষ মানে তাদের কি হবে ভাই? যারা প্রভাবকের প্রভাবন ক্ষমতাটাকে হ্রাস করে দিবে। আবার এমন হইতে পারে কিছু কিছু ক্ষেত্রে প্রভাবনের ক্ষমতাটাকে একদমই জিরো করে দেয় বা একদমই নষ্ট করে দেয়, তাদেরকে আমরা বেসিক্যালি কি বলবো ভাই? তাহলে প্রভাবক বিষ বলবো। তাহলে আমরা বলবো এরকম যে প্রভাবক বিষের সংজ্ঞা হচ্ছে এরকম, যারা প্রভাবকের প্রভাবন ক্ষমতাকে হ্রাস করে। আবার আমরা তাহলে ব্র্যাকেট দিকটা লিখতে পারি জিনিস, যে কোনো কোনো ক্ষেত্রে একেবারে বিনষ্ট করে দেয়, একেবারে বিনষ্ট করে দেয় তাদেরকে, হ্যাঁ, হ্রাস করে তাদেরকে প্রভাবক বিষ বলে, তাদেরকে প্রভাবক বিষ বলে। তাহলে আমি একটা এক্সাম্পল দেখান, সেম রিয়াকশন নিব, আসো। এই রিয়াকশনটাকে যখন আমরা এখানে কপি করে এখানে পেস্ট করলাম, এই রিয়াকশনটাকে নিলাম। তাহলে এখানে দেখো বেসিক্যালি যেটা হবে, এখানে তোমার এই আয়রনটা হচ্ছে মেইন প্রভাবক, কিন্তু এখন আয়রনের আশেপাশে তুমি যদি খেয়াল করে দেখো ধুলাবালি রাখো, খেয়াল করে দেখো ধুলাবালি তেমনি বিক্রিয়াকে বন্ধ করে দেওয়ার জন্য দায়ী। ধুলাবালিকে যদি রাখো, তারপর তুমি যদি এখানে সালফারের গুঁড়াকে যদি রাখো, তারপরে তুমি এখানে যদি ভাই এই আর্সেনিক অক্সাইড রাখো, As2O3, সো এরা কি করে? এরা হচ্ছে তোমার এই প্রভাবকের ক্ষমতাটাকে একদম হ্রাস করে দেয়। সেই বিক্রিয়াটা হচ্ছে যে একদম স্লো হয়ে যায়। তখন আসলে আমরা তখন এটাকে কি বলতে পারি? যে এরা হচ্ছে প্রভাবক বিষ। তাহলে দেখো এরা থাকার কারণে কিসে, এরা থাকার কারণে যেটা হবে, এই বিক্রিয়াটি অনেক ফাস্ট হবে। এই বিক্রিয়াটি, এই যে প্রভাবক সহায়ক যদি থাকে, তাহলে বিক্রিয়াটি অনেক ফাস্ট হবে। একে তো প্রভাবকের কারণে ফাস্ট হচ্ছেই, পরে আরো তোমার হচ্ছে এখানে প্রভাবক সহায়কও আছে। কিন্তু এরা কি করবে? এদেরকে আমরা বলতেছি প্রভাবক বিষ, তাহলে প্রভাবক বিষ, এবং এরা থাকার কারণে কি হবে? বিক্রিয়াটা অনেক স্লো হবে। এরা যদি চারপাশে থাকে তাহলে বিক্রিয়াটি অনেক স্লো হবে। ওকে, মানে এরা হচ্ছে প্রভাবকের ক্ষমতাটাকে একদম তোমার হচ্ছে হ্রাস করে দিবে। আশা করি এই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে এই জিনিসটা একটু এখানে মনে রাখবা ভাই, তোমার এখানে এটা জিজ্ঞেস করবে যে নিচের কোনটি প্রভাবক বিষ। একটা আমি তোমাকে টেকনিক শিখাই দিই। যদি কখনো কোথাও সালফার দেখো, বেসিক্যালি সালফার হচ্ছে ভাই কি হয়? প্রভাবক বিষ হিসেবে কাজ করে। তাহলে সালফার দেখলে তুমি কি বুঝে নিবা? যেটা হচ্ছে একটা প্রভাবক বিষ বুঝে নিবা। ওকে, আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি ভাই। তাহলে এরপরে আরো কিছু তোমার হচ্ছে ভাই জিনিসপত্র আমাদের জানতে হবে। একটাকে আমরা বলি তোমার হচ্ছে ভাই সমসত্ব প্রভাবন।
এগুলো 9-10 তো পড়ে আসছো, তাও একবার রিভিশন দেওয়া ভাই, যেহেতু আমাদের এটা ডিটেলস কোর্স। সো আমাদের রিটার্নও পড়তে হবে, থিওরিও পড়তে হবে, ম্যাথও করতে হবে, সব করতে হবে। তাহলে দেখো সমসত্ব প্রভাবন, ভাই সমসত্ব প্রভাবন কি জিনিস আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম যে যে বিক্রিয়া বা যে প্রভাবনের ক্ষেত্রে বিক্রিয়ক, উৎপাদক বা প্রভাবক সবার হচ্ছে ভৌত ধর্ম একই হবে। ভৌত ধর্ম জিনিসটা কি? ধরো তাদের হচ্ছে ভাই বাহ্যিক অবস্থা, সবাই গ্যাসীয় হইতে হবে, অথবা সবাইকে তরল হইতে হবে, অথবা সবাইকে হচ্ছে সলিড হইতে হবে। তাহলে আমি তোমাকে একটা সমসত্ব প্রভাবনের একটা এক্সাম্পল দিই। ধরো এখানে 2 মোল সালফার ডাইঅক্সাইডকে নিলা, যেটা হচ্ছে তোমার গ্যাসীয় অবস্থায় আছে, প্লাস অক্সিজেন, এটাও তোমার হচ্ছে গ্যাসীয় অবস্থায় আছে। এবং এখানে ধরো তুমি প্রভাবক হিসেবে ইউজ করলা অ্যানো বা নাইট্রোজেন, নাইট্রাস অক্সাইড, অ্যানোকে ইউজ করলা তুমি, অ্যানোটাও তোমার হচ্ছে এখানে গ্যাসীয় অবস্থায় আছে। দেন তোমার এখান থেকে তৈরি হচ্ছে ধরো 2SO3 গ্যাস, এটাও গ্যাসীয় অবস্থায় আছে। তার মানে এখানে তোমার সবাই হচ্ছে ভাই কিসে অবস্থায়? ভাই গ্যাসীয় অবস্থায় আছে। তাহলে এই ধরনের যদি অবস্থা হয়, তাহলে এই ধরনের অবস্থাকে আমরা কি বলবো ভাই? সমসত্ব প্রভাবন বলবো। তাহলে আমরা বলবো এখানে এরকম, যে প্রভাবনের ক্ষেত্রে বিক্রিয়ক, প্রভাবক ও উৎপাদক সবার ভৌত দশা একই রকম হয়ে থাকে। সবার ভৌত দশা বলতে আসলে বুঝে একটা জিনিস দেখো, একটা যে কোনো পদার্থের দুইটা ধর্ম থাকে, একটা হচ্ছে ভৌত ধর্ম, একটা হচ্ছে রাসায়নিক ধর্ম। ভৌত ধর্মগুলো হচ্ছে যেগুলো বাইরে থেকে দেখা যায়। যেমন একটা ধরো পদার্থ কঠিন, এটা তুমি বাইরে থেকে দেখতেছো যে এটা যে কঠিন আছে, তার মানে এটা হচ্ছে কঠিন, যে এই পদার্থটা যে কঠিন, এটা হচ্ছে তার একটা ভৌত ধর্ম। কিন্তু পদার্থে আর রাসায়নিক ধর্ম কি? এটা হচ্ছে ভাই যা খালি চোখে দেখা যায় না। যেমন ধরো পানি, পানি যে হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে গঠিত, এটা যে কেমিক্যাল স্ট্রাকচার, এটাকে তুমি বাইরে থেকে দেখতে পারো? পারো না। তাহলে পানি যে তোমার হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে গঠিত, এই যে ধর্মটা, এটাকে আমরা বলি পানির রাসায়নিক ধর্ম। কিন্তু পানি যে তরল, এটাকে তুমি বাইরে থেকে দেখতে পারো। তার পানি যে তরল, এটাকে আমরা বলবো তোমার তো তখন ভৌত ধর্ম। তার মানে আমরা বলবো যে যে প্রভাবনের ক্ষেত্রে বিক্রিয়ক, প্রভাবক এবং উৎপাদক সবার ভৌত দশা একই রকম হবে, বা ভৌত দশা একই হবে, তাকে সমসত্ব প্রভাবন বলে। ওকে, আশা করি আমরা এতটুকু এখানে বুঝতে পারছি। তারপর অসমসত্ব প্রভাবন কি জিনিস? অসমসত্ব প্রভাবন এই জিনিসটা কি ভাই? চলো আমরা আলোচনা করার চেষ্টা করি। অসমসত্ব প্রভাবন কি জিনিস? এটা মানে তাহলে কি হবে ভাই? যে কোনো একটা, মিনিমাম একটা তোমার এই ভৌত ধর্ম কি হতে হবে? চেঞ্জ দিতে হবে। তাহলে আমরা তাহলে এখানে ধরো একটা রিয়াকশন দিই। ধরো তুমি এখানে N2 কে নিলা, ধরো গ্যাসীয় অবস্থায় নিছো। তারপর এখানে 3H2 কে নিছো, গ্যাসীয় অবস্থায় নিছো। তাহলে এখান থেকে তৈরি হবে হচ্ছে ভাই 2NH3, এটাও তোমার হচ্ছে গ্যাসীয় অবস্থায় থাকবে। এখানে 2NH3 তৈরি হয়েছে, এটা হচ্ছে তোমার এখানে গ্যাসীয় অবস্থায় থাকবে। কিন্তু এখানে তুমি প্রভাবক হিসেবে আয়রনকে ব্যবহার করলা, আয়রন হচ্ছে ভাই সলিড অবস্থায় আছে, অর্থাৎ কঠিন অবস্থায় আছে। মিনিমাম একটার ধর্ম যদি আলাদা হয়ে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো তোমার হচ্ছে অসমসত্ব প্রভাবন। তাহলে আমরা লিখবো এখানে এরকম, যে প্রভাবনের ক্ষেত্রে বিক্রিয়ক, প্রভাবক ও উৎপাদক সবার ভৌত দশা একই হবে না, তাকে অসমসত্ব প্রভাবন বলে। ওকে, আশা করি এতটুকু আমরা এখানে বুঝতে পারছি সবাই ভাই। আচ্ছা, এরপরে আমাদের যেটা আসবে ভাই, সেটা হচ্ছে তোমার ভাই প্রভাবকের ক্রিয়া কৌশল নামের একটা টপিক আসবে। তাহলে আমাদের এরপরে যে টপিকটা আসবে, এটার নাম হচ্ছে তোমার ভাই প্রভাবকের ক্রিয়া কৌশল, মানে প্রভাবক কিভাবে কাজ করে। তাহলে এরপরের টপিকটা হচ্ছে আমাদের ভাই প্রভাবকের ক্রিয়া কৌশল। ভাই প্রভাবক তোমার হচ্ছে ভাই দুইটা পদ্ধতিতে কাজ করতে পারে। প্রভাবক কি করতে পারে ভাই? দুইটা পদ্ধতিতে কাজ করতে পারে। তো 1 নম্বর পদ্ধতিকে আমরা বলি অন্তর্বর্তী যৌগ গঠন প্রক্রিয়া বা পদ্ধতি। তাহলে প্রভাবক হচ্ছে দুইটা পদ্ধতিতে কাজ করতে পারে। 1 নম্বরটাকে আমরা বলি তোমার হচ্ছে ভাই অন্তর্বর্তী যৌগ গঠন প্রক্রিয়া, যৌগ গঠন প্রক্রিয়া। আর
2 নম্বরটাকে আমরা বলতে পারি তোমার হচ্ছে ভাই অধিশোষণের মাধ্যমে প্রভাবন। 2 নম্বরটাকে আমরা বলি তোমার হচ্ছে ভাই অধিশোষণের মাধ্যমে প্রভাবন। তাহলে প্রভাবকটা তোমার হচ্ছে ভাই বেসিক্যালি 2 উপায়ে কাজ করতে পারে। একটাকে তাহলে আমরা বলতেছি তোমার হচ্ছে ভাই অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে প্রভাবন, বা আরেকটাকে আমরা বলতেছি তোমার হচ্ছে ভাই এই অধিশোষণের মাধ্যমে প্রভাবন। সো এখানে মধ্যে তাহলে আমরা কোনটা পড়বো? তা আমাদের ইন্টারমিডিয়েট লেভেল এবং এডমিশন লেভেলে শুধুমাত্র আলোচনা আছে কোনটা নিয়ে বলতো ভাই? অন্তর্বর্তী যৌগ গঠন প্রক্রিয়া নিয়ে। আমাদের হচ্ছে ভাই অধিশোষণটা নিয়ে কোনো আলোচনা নাই। সো এটা হচ্ছে আমাদের সিলেবাসের বাইরে পড়া, সেই জন্য এটা আমরা আলোচনা করবো না। আমরা তাহলে প্রভাবনের যদি আমাকে যদি কখনো কোয়েশ্চেনে যদি তাহলে ভাই প্রভাবকের যদি ক্রিয়া কৌশল লিখতে বলে, তাহলে আমরা হচ্ছে কোনটা লিখবো বলতো? অন্তর্বর্তী যৌগ গঠন প্রক্রিয়াটাকে লিখবো। সো চলো তাহলে আমরা লিখি জিনিসটা, আসো। তাহলে আমাকে যদি কখনো প্রভাবকের ক্রিয়া কৌশল লিখতে বলে, তাহলে হচ্ছে আমরা কি লিখবো বলতো? অন্তর্বর্তী যৌগ গঠন প্রক্রিয়া। অন্তর্বর্তী যৌগ গঠন প্রক্রিয়া। আমি অধিশোষণটা কখনোই লিখবো না, কারণ অধিশোষণ আমরা জানিই না, লিখবো কোত্থেকে ভাই? অধিশোষণ আমাদের সিলেবাসেই নাই। আমরা এই জন্য স্কিপ করতেছি এটাকে। হ্যাঁ, শুধু শুধু এক্সট্রা পড়া কেন পড়তে যাবো? এটা তোমার পরীক্ষায় আসবে না। আচ্ছা, তাহলে দেখো, তাহলে প্রভাবনের ক্রিয়া কৌশল এবং হচ্ছে আমরা তাহলে দেখতেছি হচ্ছে ভাই তোমার অন্তর্বর্তী যৌগ গঠন প্রক্রিয়া। সো এটা বোঝার জন্য চলো আমি তোমাকে একটা বিক্রিয়া দেখাই। ধরো সাপোজ হচ্ছে আমি এখানে একটা 2 সালফার ডাইঅক্সাইডকে নিচ্ছি, ধরো এটা গ্যাসীয় অবস্থায় আছে। তারপরে ধরো আমি এখানে অক্সিজেন গ্যাসকে নিছি, এটাও গ্যাসীয় অবস্থায় আছে। দেন ধরো তোমার এখানে যে আমরা এই তোমার তাহলে কি পাবো? সালফার ট্রাইঅক্সাইড পাবো। তার মানে এখানে উৎপন্ন হবে হচ্ছে 2SO3, এটাও গ্যাসীয় অবস্থাতে থাকবে। আর এখানে সাপোজ আমরা প্রভাবক হিসেবে নাইট্রাস অক্সাইড NO কে ইউজ করতেছি, যেটা গ্যাসীয় অবস্থায় আছে। তাহলে এখন দেখো তো প্রসিডিউরটার নাম কি? অন্তর্বর্তী যৌগ গঠন প্রক্রিয়া। তাহলে বুঝতেই পারতেছি অন্তর্বর্তী যৌগ মানে কি? এটা মধ্যবর্তী যৌগ তৈরি হবে এখানে। হ্যাঁ, তাহলে এখানে দেখো বেসিক্যালি এটা হচ্ছে 2 স্টেপে কাজ করে। এটা কয় স্টেপে কাজ করে বলো তো ভাই? 2 স্টেপে কাজ করে। তাহলে হচ্ছে ফার্স্ট হচ্ছে স্টেপ 1। স্টেপ 1-এ তোমার কি গঠন হবে? একটা যে এই প্রভাবকটা যে কোনো একটা বিক্রিয়কের সাথে অ্যাড হয়ে একটা মধ্যবর্তী যৌগ গঠন করবে। সাপোজ এই প্রভাবকটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করলো, তাহলে এই প্রভাবকটা এই যে NO যেটা আছে, এই NOটা যেটা গ্যাসীয় অবস্থায় আছে, সেটা কার সাথে রিয়াকশন করলো? যে কোনো একটা বিক্রিয়কের সাথে। তাহলে ধরো এটাও গ্যাসীয় অবস্থায় আছে। তাহলে কি তৈরি হবে এরপর? এখানে কি তৈরি হবে দেখো, তাহলে এখানে এখানে তৈরি হবে তোমার হচ্ছে 2NO2। সমাধা করতে চাইলে এখানে একটা 2 দেওয়া লাগবে। ওকে, তাহলে এখানে কি তৈরি হইলো? এখানে তোমার তৈরি হইলো হচ্ছে যে দেখো এই যে 2NOটা যে কোনো একটা বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে একটা মধ্যবর্তী যৌগ গঠন করছে। আর এই যৌগটাকে তাহলে আমরা কি বলবো? অন্তর্বর্তী যৌগ বা মধ্যবর্তী যৌগ। তাহলে এই যৌগটাকে আমরা বলবো তোমার হচ্ছে ভাই অন্তর্বর্তী যৌগ বা মধ্যবর্তী যৌগ। তাহলে আমি চলো পাশে লিখে দিই অন্তর্বর্তী যৌগ বা মধ্যবর্তী যৌগ, এটাকে আমি তুমি বলতে পারো। ওকে, তাহলে এখানে তুমি লেখাটা কি লিখবা? বিক্রিয়া তো এটা লিখছো, তাহলে প্রথমে লিখবা যেরকম প্রভাবক প্রথমে যে কোনো একটি বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে যে কোনো একটি বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে একটি অন্তর্বর্তী যৌগ গঠন করে। একটি অন্তর্বর্তী যৌগ গঠন করে। তাহলে এখানে কি হচ্ছে ভাই? যে প্রভাবক প্রথমে যে কোনো একটি বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে তোমার হচ্ছে কি গঠন করতেছে? অন্তর্বর্তী যৌগ গঠন করতেছে। সাপোজ ধরো এইটা প্রভাবক, এই দুটার মধ্যে যে কোনো একটার সাথে রিয়াকশন করে তোমার হচ্ছে একটা অন্তর্বর্তী যৌগ গঠন করবে। তাহলে সেকেন্ড স্টেপ কি হবে? বুঝতেই পারতেছো স্টেপ 2 কি হবে ভাই? তোমার এখানে স্টেপ 2 তে কি হবে দেখো, ওই যে অন্তর্বর্তী যৌগটা যে তৈরি হয়েছে ভাই, সেটা একটা বিক্রিয়ক অবশিষ্ট রয়ে গেছে না, সেটার সাথে রিয়াকশন করে ফাইনাল উৎপাদক গঠন করবে। তাহলে দেখো এখানে কি হবে? এই যে তোমার যে মধ্যবর্তী যৌগটা তৈরি হয়েছে বা অন্তর্বর্তী যৌগ তৈরি হয়েছে, এটা আরেকটা যে বিক্রিয়ক রয়ে গেছে সেটার সাথে রিয়াকশন করবে। তাহলে এখানে দেখো কি হবে? তাহলে এই যে অন্তর্বর্তী যৌগ যেটা তৈরি হয়েছে অর্থাৎ 2NO2 গ্যাস, এটা তাহলে তোমার রিয়াকশন করবে হচ্ছে যে ভাই আরেকটা বিক্রিয়ক যেটা বাকি রয়ে গেছে অর্থাৎ 2SO2 গ্যাসের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে দেখো? উৎপাদক তৈরি করবে। অর্থাৎ 2SO3 তৈরি করলো। আরেকটা জিনিস তৈরি করতে হবে, আমরা সবাই জানি বিক্রিয়কে কি থাকতে হয়? অপরিবর্তিত থাকতে হয়। তাহলে বিক্রিয়কটা তো এখানে স্টেপ 1-এ খরচ হয়ে গেছিল,
তাহলে বিক্রিয়ক ওয়ানটাই এই উৎপাদটাই কিন্তু আবার উৎপন্ন করে ফেলতে হবে, অর্থাৎ 2NO তৈরি হবে তারপর আবার গ্যাসীয় অবস্থায়। তাহলে আমি যদি এটাকে একটু করে এই পাশে নিই, তাহলে এখানে তোমার হচ্ছে ভাই গ্যাসীয় কন্ডিশন থাকবে, এখানেও তোমার হচ্ছে ভাই গ্যাসীয় কন্ডিশন থাকবে। তাহলে এখানে বেসিক্যালি কি হচ্ছে দেখো, তাহলে ফার্স্টে তো তোমার একটা অন্তর্বর্তী যৌগ তৈরি হয়েছে, ওই অন্তর্বর্তী যৌগটা তৃতীয় যে মানে দ্বিতীয় যে আরেকটা বিক্রিয়ক আছে ওটার সাথে রিয়াকশন করবে, রিয়াকশন করে মাস্ট উৎপাদ তৈরি করতে হবে। কিন্তু তোমার তো বিক্রিয়কটাকে অবশিষ্ট রাখতে মানে বিক্রিয়কটাই কি রাখতে হবে, বিক্রিয়কটা আমরা জানি নিজে অপরিবর্তিত থাকে। তো এখানে তো স্টেপ ওয়ানে যে বিক্রিয়কটা প্রথমে খরচ হয়ে গেছিল, তাহলে বিক্রিয়ক ওয়ানটাকে আবার স্টেপ টুতে তৈরি করে ফেলতে হবে। কেন? কারণ অপরিবর্তিত রাখার জন্য। ওকে, তাহলে এবার যদি তুমি এখানে দেখো, এখানে তাহলে তুমি এখানে লেখাটা কি লিখবা, লেখাটা লিখবা এরকম যে অন্তর্বর্তী যৌগ পুনরায় অপর বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে পুনরায় অপর বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করে এবং একই সাথে প্রভাবকের পুনরুত্থান হয়। মানে সে হচ্ছে আবার পুনরায় উৎপন্ন হয় আর কি। হ্যাঁ, পুনরুত্থান তো প্রভাবকের পুনরায় উৎপাদন হয়। তাহলে যে প্রভাবক দিয়ে আসলে কাজ শুরু করছিলা সেই প্রভাবককে লাস্টে তুমি পাইছো। তাহলে এখানে তোমার দেখো, এটাকে যদি ইন্টোরাল ধরে তুমি তাহলে সামারি করে লিখতে চাও, এরপরে এই বিক্রিয়াটাকে জাস্ট আরেকবার লাস্টে গিয়ে লিখে দিবা। তাহলে এটাই করছে এখানে। দেখো ফার্স্ট হচ্ছে এটা এটার সাথে রিয়াকশন করছে, দেন হচ্ছে একটা অন্তর্বর্তী যৌগ গঠন করছে, সেই অন্তর্বর্তী যৌগটা এটার সাথে রিয়াকশন করছে, ফাইনালি এটা তৈরি করছে এবং আবার এটা তৈরি হয়ে গেছে। অর্থাৎ এটা যা ছিল স্টার্টিং এ আলটিমেটলি ফাইনালি গিয়ে তাই পাইছো, নিজে অপরিবর্তিত আছে। এভাবে করে তোমার হচ্ছে ভাই সে তার প্রভাবন কাজটা কি করছে বলতো ভাই, সম্পাদন করছে। আশা করতেছি তুমি এই জিনিসগুলো বুঝতে পারছো ভাই। তাহলে চলো আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হচ্ছে আমাদের নাম হচ্ছে ভাই তোমার বিক্রিয়ার আণবিকত্ব। এই জিনিসটা হচ্ছে এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। এটার নাম হচ্ছে তোমার ভাই বিক্রিয়ার আণবিকত্ব। বিক্রিয়ার আণবিকত্ব, এগুলো দুনিয়ার ইজি টপিক ভাই। তাহলে আমি তোমাকে জিনিসটা ক্লিয়ার করে দিই, বিক্রিয়ার আণবিকত্ব জিনিসটা কি। বিক্রিয়ার আণবিকত্ব মানে মনে রাখবো ভাই অলওয়েজ বিক্রিয়কের মোট মোল সংখ্যাকে বিক্রিয়ার আণবিকত্ব বলে। মনে রাখবো অলওয়েজ বিক্রিয়ায় বিক্রিয়কের মোট মোল সংখ্যাকে বিক্রিয়ার আণবিকত্ব বলে। বিক্রিয়ার আণবিকত্ব বলে। তবে বিক্রিয়াকে অবশ্যই সমতা করতে হবে আগে। বিক্রিয়াকে অবশ্যই সমতা করতে হবে আগে। চলো এটা দ্বারা কি বুঝাইতেছে ভাই আমি বুঝাই দিই, রিয়াকশন দেখাই, তারপর তোমার ক্লিয়ার হবে সবকিছু। দেখো এখানে ধরো একটা রিয়াকশন দেওয়া আছে, 2 সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন। এখান থেকে ধরো তোমার বিক্রিয়ক, এখানে তুমি প্রভাবক হিসেবে ইউজ করতেছো ধরো NO কে, তুমি পাচ্ছ হচ্ছে এখানে 2SO3 কে। দেখো তো এই বিক্রিয়াটা কিন্তু তোমার কি করা আছে ভাই, সমতা কিন্তু করা আছে, রাইট। তাহলে এখানে এই বিক্রিয়াটার আণবিকত্ব কত হবে ভাই, এই বিক্রিয়াটার আণবিকত্ব ইকুয়ালস হবে তোমার 3। কেন? দেখো প্রথম কথা বিক্রিয়াটা কিন্তু সমতা করা আছে, আগে তোমাকে অবশ্যই সমতা করতে হবে। দেন দেখো এই আণবিকত্ব মানে কি, বিক্রিয়কের মোট মোল সংখ্যা। এখানে আছে তোমার 2 মোল, এটার আছে তোমার এখানে 1 মোল, কারণ কিছু না থাকা মানে কি থাকা, 1 থাকা। তো 2 আর 1 যোগ করলে কত হয়, 3 হয়। তো এই জন্য এই বিক্রিয়াটাকে কি বলা হয়, 3 আণবিক বিক্রিয়া। তাই এটার আরেকটা নাম কি, ইহা হলো একটি 3 আণবিক বিক্রিয়া।
ওকে, আশা করি এটা বুঝতে পারছো ভাই। তারপর আসো দেখি আর একটা রিয়াকশন দেখি ভাই, আরো ক্লিয়ার হবে তাহলে আমাদের। H2I2 থেকে ধরো তোমার তৈরি হচ্ছে ভাই 2HI, রাইট? সমতা করা আছে কিন্তু রিয়াকশনটা এখানে। আর এটা সব হচ্ছে গ্যাসীয় অবস্থায় থাকে ভাই। এটা সবাই হচ্ছে গ্যাসীয় অবস্থায় থাকে। তাহলে আমাকে বলো এই বিক্রিয়াটা আণবিকত্ব কত হবে? প্রথম কথা, বিক্রিয়াটা তো সমতা করা আছে, এই বিক্রিয়াটা আণবিকত্ব হবে 2। কেন? কারণ এটার হচ্ছে বিক্রিয়কের 1 মোল এখানে, এই বিক্রিয়কের 1 মোল। আণবিকত্ব মানে হচ্ছে তোমার আগে সমতা করো, দেন তুমি হচ্ছে বিক্রিয়ার তুমি কি বের করো বলো তো ভাই? বিক্রিয়াটা তুমি হচ্ছে ভাই বিক্রিয়কগুলোর মোট মোল সংখ্যা বের করো। যেমন এবার আমি তোমাকে ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখাই, চলো। এই যে রিয়াকশনটা আছে না, প্রথম রিয়াকশন, এটাকে আমি উল্টা করে লিখি। মানে 2SO3 এটা গ্যাস, এটা থেকে তোমার হচ্ছে উল্টা করে যদি লিখি আমি, তাহলে এখানে NO গ্যাস, তাহলে এখানে আমার পাচ্ছি হচ্ছে ভাই 2SO2 গ্যাস প্লাস অক্সিজেন গ্যাস। এই বিক্রিয়াটার আণবিকত্ব কত হবে? এই বিক্রিয়াটার আণবিকত্ব কত হবে? এই বিক্রিয়ার আণবিকত্ব হবে কিন্তু 2। কেন? কারণ ওই প্রথম কথা বিক্রিয়াটা সমতা করা আছে, আছে ভাই। দেন এখানে বিক্রিয়ক কিন্তু SO3, আর বিক্রিয়কের মোট মোল সংখ্যা কিন্তু 2, অন্য কোনো বিক্রিয়ক নাই, তাহলে এটা কিন্তু 2 আণবিক বিক্রিয়া। তাহলে তখন এখানে তুমি লিখে দিতে পারবা যে ইহা হলো 2 আণবিক বিক্রিয়া। তাহলে চলো আমি এখানে ঠিক করে দিই, এটা হচ্ছে, এগুলো হচ্ছে তো ভাই 2 আণবিক বিক্রিয়া, 2। ওকে, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। এগুলা আণবিকত্ব নিয়ে আশা করি কোনো প্রবলেম হবে না, কারণ এগুলো থেকে কোয়েশ্চন আসে কিন্তু। হ্যাঁ, কি ব্যাপার, নিচে নামে না কেন? এটা দাঁড়াও 1 সেকেন্ড। হ্যাঁ, নামছে। তাহলে আরেকটা রিয়াকশন দেখাই ভাই আণবিকত্বের এক্সাম্পলের। ধরো তোমাকে এখানে দিছে 2H2 প্লাস অক্সিজেন, এটা থেকে তৈরি করতে বলছে 2 মোল পানি। সমতা করা আছে, তাহলে এটা আণবিকত্ব কত হবে? এটার আণবিকত্ব কত হবে দেখো, আমি যদি লিখি এটা আণবিকত্ব, দাঁড়াও এটাই কপি করি কারণ এটাই হবে। তাহলে এটার আণবিকত্ব কিন্তু 3 হবে। কেন? কারণ এখানে দেখো এই বিক্রিয়কটার এখানে মোল সংখ্যা 2, এখানে মোল সংখ্যা 1, তাহলে 2 এবং 1 যোগ করলে কত হয়? 3 হয়। সেই বিক্রিয়াটা আণবিকত্বের জন্য কিন্তু 3 হবে। আশা করি ভাই এতটুকু এখানে সবাই বুঝতে পারছো। তাহলে এই যে বিক্রিয়া আণবিকত্ব নিয়ে হচ্ছে কথাবার্তা হচ্ছে এতটুকুই। আসলে আজকে আমার একটা এক্সাম আছে, এজন্য সময় নাই, না আমি তোমাকে এখানে বিক্রিয়ার ক্রমটাও পড়াই দিতাম। বিক্রিয়ার ক্রমটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে পড়বো। তো আজকের লেকচারটা তোমার যদি ভালো লাগে তাহলে তুমি ভিডিওটা লাইক করতে পারো ভাই, তারপর ভিডিওটা তোমার বন্ধুর সাথে শেয়ার করতে পারো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। আমি বিক্রিয়া ক্রমটা নেক্সট ক্লাসে পড়াই দিব। আসলে একটু সময় লাগবে, তো আসলে আমার এক্সাম আছে একটার জন্য। তাহলে সবাই ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।